আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি হালিমা আক্তার, সহকারী শিক্ষক, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা ক্লাস নিব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রে আমরা যে গল্পটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে সুভা। সুভা মূলত হচ্ছে আমাদের সুভা গল্পের লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর সুভা গল্পটি গল্পগুচ্ছ থেকে, অর্থাৎ রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে সংকলিত। এটা মূলত একটা ছোট গল্প। এটা আমরা অনেক সময় বলি সুভা কী জাতীয় রচনা, তাহলে আমরা বলবো এটা ছোট গল্প জাতীয় রচনা, অর্থাৎ কোন শ্রেণীর। তাহলে আমরা বলবো আমরা শুরুতে একটু আলোচনা করে নেব লেখক সম্পর্কে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি, আমরা জানি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 7ই মে 1861, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে ওনার জন্ম। আর ওনার মৃত্যু হচ্ছে 7ই আগস্ট 1941। উনি মৃত্যুবরণ করেন কলকাতায়। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু জেনে নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম হচ্ছে সারদা দেবী। আর শিক্ষা জীবন যদি আমরা দেখি, উনি ওরিয়েন্টাল স্কুল, সেমিনারি স্কুল, নর্মাল স্কুল, তারপর স্কুলের বেঙ্গল একাডেমি, সেন্ট জুভিয়ার্স স্কুল, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে উনি অধ্যয়ন করলেও ওনার পাঠ কী করেনি, ওনার অধ্যয়নটা অর্থাৎ পড়াশোনাটা উনি শেষ করেননি। ওনাকে আমরা দেখতে পাই ওনার অর্থাৎ বাসায় গৃহশিক্ষক ওনাকে জ্ঞান অর্জনে আমরা ত্রুটি দেখতে পাইনি, অর্থাৎ উনি জ্ঞান অর্জন করেন গৃহশিক্ষকের মাধ্যমে। আর কোথাও উনি কী করেননি, পাঠ শেষ করেননি। বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়ন করলেও উনি ওনার পাঠটা শেষ করেননি। তারপর আমরা দেখি যে ওনার সাহিত্য একাডেমি, অর্থাৎ তার সাহিত্যে যদি আমরা পদচারণা দেখি, বিভিন্ন অঙ্গনেই তার সাহিত্য পদচারণা রয়েছে। যেমন ধরো ছোট গল্প, তারপর হচ্ছে কাব্য, নাটক, তারপর হচ্ছে উপন্যাস, বিভিন্ন অর্থাৎ সাহিত্যের প্রত্যেকটি শাখায় তার পদচারণা ছিল। ওনাকে আমরা দেখতে পাই যে গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে এশীয়দের মধ্যে নোবেল সাহিত্য পুরস্কার একমাত্র কাকে দেওয়া হয়? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেওয়া হয় তার গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে। আবার আমরা দেখতে পাই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওনার বয়স যখন 15 বছর, এই 15 বছর বয়সে উনি একটা বনফুল কাব্য রচনা করেন। আর যেটি আমরা অন্য কোনো সাহিত্যের কোনো লেখকদের মধ্যে আমরা দেখতে পাইনি। একদম ছোট বয়সেই রবীন্দ্রনাথ ঠাকুর 15 বছর বয়সে বনফুল কাব্যটি কী করেন? রচনা করেন। তবে আমরা মূল আলোচনায় চলে যাই। সুভা গল্পে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব সহকারে দেখেছেন? আমরা দেখি সুভা গল্পে সুভা হচ্ছে একজন বাক প্রতিবন্ধী, অর্থাৎ প্রতিবন্ধী, বিশেষ চাহিদা সম্পন্ন। আমরা বিশেষ চাহিদা সম্পন্ন কোনো মানুষ বলতে আমরা সেই মানুষটিকে বুঝি যার মধ্যে একটা ত্রুটি থাকবে। হয়তো সে কথা বলতে পারবে না, হয়তো সে শুনতে পারবে না, দেখতে পারবে না, বা তার বিশেষ কিছু থাকবে, কিছু অংশের অর্থাৎ ত্রুটি থাকবে। তাহলে আমরা দেখি সুভা গল্পটি উনি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেন বিশেষ চাহিদা সম্পন্ন, অর্থাৎ বাক প্রতিবন্ধী একটি মেয়ের প্রতি সমাজের যে একটা সহানুভূতি, অথবা মা বাবার যে স্নেহ আদর স্নেহ যে ত্রুটিটা, এই দিকটার যে আমাদের দৃষ্টিভঙ্গিটা, এটা যে আমাদের পরিবর্তন করতে হবে। এই সমাজের যে কোনো প্রতিবন্ধী মানুষের প্রতি যে আমাদের সহানুভূতি অথবা মমতাবোধ, দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন, এই দিকটার প্রতি গুরুত্ব নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এই সুভা গল্পটি রচনা করেন। সুভাকে আমরা দেখতে পাই, সুভা গল্পে আমাদের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে সুভা, এবং আরও চরিত্রের কয়েকজনকে আমরা দেখতে পাই। তাদের মধ্যে আছে প্রতাপ, তারপর বাণীকণ্ঠ, সুভার মা। তবে কেন্দ্রীয় চরিত্র সুভাকে আমরা দেখতে পাই সে কথা বলতে পারে না, এই জন্য সমাজ তাকে কী করে? সবচেয়ে বেশি হেয় দৃষ্টিতে দেখে। এমনকি আমরা সুভার মাকেও দেখতে পাই। সুভার যখন জন্ম হয়, যখন উনি বুঝতে পারেন যে সুভা কথা বলতে পারে না, তখন থেকে সুভার প্রতি তার বিরূপ আচরণ হয় এবং নিজেকে গর্বের কলঙ্ক বলে দায়ী করেন। আমাদের সমাজে প্রচলিত যে সমাজ ব্যবস্থায় এখানে আমাদের মায়েদেরকে দেখতে পাই, অর্থাৎ সমাজকে দেখতে পাই যে যদি কোনো কন্যা সন্তানের
কোনো সমস্যা হয় সেই সমস্যার জন্য তার মাকে দায়ী করা হয়। অর্থাৎ কন্যা পুত্র অপেক্ষা যদি কোনো ত্রুটিযুক্ত হয় তাহলে তার দায়ী হিসেবে, তার অংশ হিসেবে, ত্রুটির অংশ হিসেবে মাকে বলা হয়। এই জন্য আমরা দেখি শোভার মা সবসময় নিজেকে একটা কী মনে করতেন, ত্রুটিপূর্ণ মনে করতেন আমার সমস্যার জন্যই আমার শোভার কী হয়েছে, এই কথা না বলতে পারায় সমস্যাটা হয়েছে। এই জন্য নিজেকে বলতেন আমার গর্বের কলঙ্কের জন্যই আমার মেয়ে এরকম। আমাদের সমাজ ব্যবস্থাটার এই যে দৃষ্টিভঙ্গি, আমাদের লেখক বারবার অনুরোধ করেছেন এই গল্পে যেন আমাদের দৃষ্টিভঙ্গিটা আমরা কী করি, পরিবর্তন করি, কোনো মাকে যেন আমরা দায়ী না করি। এটা একটা স্বাভাবিক এবং সাধারণ হিসেবে আমাদেরকে মেনে নিতে হবে। তারপর আমরা দেখি যে বাণীকণ্ঠ হচ্ছে শোভার বাবা। শোভার বাবা তাকে এত বেশি মেয়েকে ভালোবাসতেন। তার মেয়ে ছিল 3 জন, সুহাসিনী, সুকেশিনী আর সর্বশেষ যে কন্যা তার নাম ছিল সুভাষিনী। তার বাবা জন্মের সময়, অর্থাৎ যখন শোভা জন্মগ্রহণ করে, তার এত সুন্দর একটা মেয়ে জন্ম হয়। এই সৌন্দর্য দেখে তার বাবা তার 2 মেয়ের নামের সাথে মিল রেখে সুভাষিনী রেখেছিলেন। আর ভেবেছিলেন দেখতে যে মেয়ে এত সুন্দর, তার কথা না জানে কত সুন্দর হবে। এই জন্যই সুভাষিনীকে নামটি রাখেন। অর্থাৎ সুভাষিনী অর্থ সুন্দর করে কী করা, বক্তব্য উপস্থাপন হয়তো সে করতে পারবে, এই চিন্তা করে সুভাষিনী নামটি রাখেন। তারপর আমরা দেখি যে কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখতে পারি বাবা ঠিকই ভালোবাসেন, শোভাকে আদর যত্ন করেন, কিন্তু সমাজের চিন্তা করে সমাজ তাকে কি করবে। বাণীকণ্ঠকে এমন কথাও বলেন যে তোমাদেরকে কি করা হবে, এক গড়ে করে দেয়া হবে, কারণ তোমার মেয়ের একটা ত্রুটি আছে। এই যে সমাজের কথা চিন্তা করে একসময় বাণীকণ্ঠে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তটা হচ্ছে শোভাকে জিজ্ঞেস না করে তাকে দূরে নিয়ে কি করবে, বিয়ে দিয়ে দিবে। এই জিনিসটা আমরা দেখতে পাই। এক সময় শোভা কী হয়, যখন সে জানতে পারে তার নিজস্ব জায়গা থেকে, নিজস্ব পরিবেশ থেকে তাকে সরিয়ে ফেলা হবে এবং অন্যত্র একটা অপরিকল্পিত নিরাপদ, যেখানে কোনো নিরাপদের নিশ্চয়তা নাই, সেখানে তাকে কি করা হবে, বিয়ে দেওয়া হবে। সেই জিনিসটা যখন শোভা জানতে পায় তখন তার মনের মধ্যে কী আসে, অনেকটা কষ্ট আসে এবং সে ভেঙে পড়ে। আমরা দেখতে পাই বাক প্রতিবন্ধী মানুষরা কিন্তু বুঝতে পারে, কারো কি থাকে, বোঝার ক্ষমতা থাকে, কারো কথা না বলতে পারলেও সে অভিব্যক্তিটা কারো চেহারায় দেখে, ইশারা ইঙ্গিতে এই বোঝানোর মতো বোধগম্যতা তাদের একটু বেশি থাকে আমাদের তুলনায়। তাহলে আমরা দেখলাম শোভা গল্পে শোভা মার আচরণ, বাবার আচরণ, অর্থাৎ সমাজ তাকে কীভাবে দেখে, সমাজের মানুষ তাকে কী আচরণ করে সে চেহারায় ইশারা ইঙ্গিতের মাধ্যমে বুঝতে পারত। কিন্তু মানুষ, আমাদের সমাজ ব্যবস্থায় সমাজের মানুষগুলো এই বাক প্রতিবন্ধী মানুষদের প্রতি যে ভালো আচরণ করতে হবে, তারা যে বুঝতে পারে, এই জিনিসটুকু আমরা ভুলে যাই, এই কথাগুলো আমরা ভুলে যাই। যার ফলে কি হয়, যারা প্রতিবন্ধী তারা কষ্ট পেয়ে থাকে। আমরা শোভাকে দেখতে পাই, শোভা কী হয়, সবার কথা বুঝতে পারে, সবার কথাগুলো তার বোধগম্য হয়। সেই জন্য আমরা শোভাকে দেখি যে সে প্রকৃতির সঙ্গে মিশে যায়। সে বুঝতে পারে সমাজ তাকে স্বাভাবিকভাবে, সাধারণভাবে মেনে নিচ্ছে না। তার মা তাকে কি বলে, যে গর্বের কলঙ্ক বলে। বাবা সমাজের কথা চিন্তা করে তাকে কি করে, দূরে কোথাও নিয়ে বিয়ে দিবে, এই চিন্তাটাও করে। এই সব কিছু মিলিয়ে শোভার মনের মধ্যে অনেকটা যন্ত্রণা ভরে যায়। এই বাক প্রতিবন্ধী মেয়ে প্রকৃতির সঙ্গে মিশতে শুরু করে। তার প্রকৃতির সঙ্গে মিশা দুটি গাভী আমরা দেখতে পাই। একটাকে বলা হয় সর্বশী, আর একটা হচ্ছে পাঙ্গুলি। অর্থাৎ আমরা পশুদের দেখতে পাই, তারা কিন্তু কথা বলতে পারে না, নীরব প্রকৃতির। এই নীরব প্রকৃতির মানুষ আমরা আরেকজন দেখতে পাই, সেটা হচ্ছে প্রতাপ। অর্থাৎ এই গল্পের, শোভা গল্পের আরেকটা কেন্দ্রীয় চরিত্র, অর্থাৎ মূল চরিত্রের সঙ্গে জড়িত হচ্ছে প্রতাপকে আমরা দেখতে পাই একটা অকর্মণ্য ছেলে। এই অকর্মণ্য ছেলের সংসারে কোনো কাজ করে না, তার কাজ হচ্ছে অবসর সময়ে নদীর ঘাটে গিয়ে ছিপ ফেলে মাছ ধরা। আমরা দেখতে পাই যে যদি কোনো মানুষ মাছ ধরতে যায় তখন কি করে, একদম প্রকৃতি কী থাকতে হবে, চুপ থাকতে হবে। এটা আমরা চিন্তা করি যে চুপ থাকলে মনে হয় ছিপে কি হবে, মাছ ধরবে বা মাছটা চলে আসবে। তো আমরা দেখি যে এই নীরব প্রকৃতির সঙ্গে একাকার হয়ে মিশে গেছে শোভা। কারণ শোভা কী করতে পারে না, কথা বলতে পারে না। এই বাক প্রতিবন্ধী মেয়ে এই প্রতাপের একমাত্র সঙ্গী হয়ে যায়। প্রতাপ তাকে প্রশ্রয় দিই সেই জন্য যে সে কথা বলে না। আমাদের সমাজ ব্যবস্থায় কিন্তু আমরা কেমন,
আমরা কথা বলতে পারি না, এই মানুষটাকে নিয়ে কী করি, হেয় করি। আমরা এই প্রতাপকেও দেখতে পাই, প্রতাপে যে ভালোবাসে সুভাকে এমন না, সে শুধু জায়গা দিয়ে দিল এই জন্য যে তাকে কী করবে না, সমস্যা করবে না। তার এই নীরব পরিবেশের সঙ্গে আরেকটা মানুষ যদি চুপ করে বসে থাকে তাহলে তার ভালো লাগবে। কিন্তু আমরা শুভা গল্পে দেখতে পাই শুভা একটা সময় প্রতাপকে ভালোবাসে। শুভার যখন বিয়ে ঠিক হয়ে যায় তখন আমরা দেখতে পাই প্রতাপে শুভাকে বলতে থাকে যে তোর যখন বিয়ে হয়ে যাবে তুই কিন্তু আমাকে ভুলে যাবি না। এই কথাটা শোনার পর আমরা দেখি শুভার চোখ দিয়ে পানি চলে আসে। অর্থাৎ এইখানটুকু থেকে বোঝা যায় যে প্রতাপও কী করে, যে মানুষটাকে ভালোবেসে আঁকড়ে বাকিটা জীবন শেষ করতে চেয়েছিল শুভা, সেই মানুষটিও তার কি হয়, তার সত্যিকারের সঙ্গী হয়নি, তাকে কি করে প্রতারণার সুযোগ করে দেয়। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম এখানে কিন্তু প্রতাপ কী করতে পারতো, তার সঙ্গে একটা ভালো আচরণ করতে পারতো, তাকে জীবনসঙ্গী হিসেবে করে নিতে পারতো। কিন্তু সমাজ আমাদের কি হয়, এই বাক প্রতিবন্ধী মানুষদের সাথে যে অবহেলা করে সেই সঙ্গী হিসেবে আমরা প্রতাপকেও দেখতে পাই। অর্থাৎ প্রতাপের জন্য সে কী করতো, প্রতিদিন একটা করে পান বানিয়ে নিয়ে আসতো এবং আমরা দেখতাম তার পাশে বসে থাকতো এবং সে একটা মিথ্যে কল্পনায় জড়িয়েছিল শুভা। সে ভাবতো প্রতাপ হতে তাকে ভালোবাসে এবং প্রতাপকে সে কাজ করে দিবে। কিন্তু আমরা দেখি সমাজের কঠিন মুহূর্তের সঙ্গে প্রতাপেরও একটা মিল দেখা যায়। প্রতাপও কী করে, সমাজের কঠিন এবং দুঃসময়ে যে পাশে থাকা, সেই পাশে না থাকার অবলম্বনটুকু আমরা প্রতাপের মধ্যে দেখতে পাই। সেও কি করে মিথ্যার একটা আশ্রয় নেই। প্রকৃতপক্ষে শুভাকে এই সমাজ ব্যবস্থায় কেউ তাকে ভালোবাসে না, তার মা গর্বের কলঙ্ক মনে করে। সমাজ তাকে বিয়ে হয় না কেন, তার বাবাকে গড়ে করে দিবে। বাবা তাকে ভালোবাসলেও সমাজের জন্য তাকে কী করায়, তাকে দূরে কোথাও বিয়ে দিয়ে দিবে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটুকু, অর্থাৎ শুভা গল্পে মূলত আমাদের যে সমাজ ব্যবস্থায় যে বাক প্রতিবন্ধী আছে, যে কোনো প্রতিবন্ধী হোক, তাদের সাথে আমাদের কী করতে হবে, ভালো আচরণ করতে হবে এবং তাদের প্রতি সহানুভূতির মনোভাব প্রকাশ করতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। লেখক বারবার এই গল্পে এইটুকু বুঝিয়েছেন যেন আমরা কারোর সঙ্গে কী না করি, এইসব প্রতিবন্ধী মানুষের সঙ্গে যেন খারাপ আচরণ না করি, এটার অনুরোধ করে এই গল্পটি লিখেছেন। তাহলে আমরা এই গল্পে দেখি শুভা গল্পে শুভা গ্রামের নাম কি, শুভা গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর। অর্থাৎ বাণী কণ্ঠ চণ্ডীপুর গ্রামে বসবাস করতেন। তারপর জলকুমারী হলে কি করতো আমরা জানি, শুভা জলকুমারী হতে চেয়েছিল। কারণ কি, শুভা জলকুমারী হতে চেয়েছিল যে সে যদি জলকুমারী হতে পারত তাহলে প্রতাপকে সন্তুষ্ট করার জন্য সে সাপের মাথার মণি এনে রাখত। অর্থাৎ এই সাপের মাথার মণি যদি প্রতাপ পেয়ে যায় তাহলে প্রতাপ সন্তুষ্ট হয়ে তাকে ভালোবাসবে। কিন্তু আমরা দেখতে পাই যে প্রতাপ তাকে কী করেনি, ভালোবাসেনি। তারপর দেখি যে শুভা গল্পের গাভী দুটির নাম কি। আমাদের অনেক সময় এই জ্ঞানমূলক প্রশ্নটা আসে। শুভা গল্পের গাভী দুটির নাম সর্বশী ও পাঙ্গুলি। তারপর আমরা দেখি শুভাকে সু বলে ডাকে, শুভাকে প্রতাপ সু বলে ডাকতো। অর্থাৎ কে ডাকতো, গোসাইদের ছোট ছেলের নাম কি, গোসাইদের পরিবারের ছোট ছেলের নাম হচ্ছে প্রতাপ। আমরা এই গল্পে মূলত জানলাম অর্থাৎ প্রতিবন্ধী মানুষের সঙ্গে আমাদের খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। অন্যান্য মানুষের সাথে যেমন আমরা সহানুভূতি নিয়ে এবং মমত্ববোধ নিয়ে কাজ করি, তাদের সঙ্গে আমাদের এরকমই কাজ করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোট গল্পটি অর্থাৎ শুভা গল্পটি এইভাবেই রচনা করেছে। অর্থাৎ তার গল্পগুচ্ছেরই একটা অংশ হচ্ছে ছোট গল্প। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, আল্লাহ হাফেজ।